আমাদের বাড়িতে যারা বয়স্ক মানুষ আছেন, স্পেশালি যারা 60 ঊর্ধ্ব মানুষ আছেন, তাদের অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে মাঝে মধ্যে তারা খুব অস্বাভাবিক আচরণ করছেন। তারা সবকিছু ভুলে যাচ্ছেন বা ঠিকঠাক ঘুমাচ্ছেন না, বা আগে কখনো গালাগালি করতেন না, ইদানিং গালাগালি করে ফেলছেন, বা টয়লেটে গিয়ে জামা কাপড় খুলেই বাড়িতে চলে আসছেন, বা অনেকে টয়লেটে গিয়ে পটি মাখিয়ে রাখছেন, অনেকে বুঝতে পারছেন না যে কোনটা খেতে হয়, কোথায় টয়লেট করতে হয়। এরকম সমস্যার অনেকেই আমরা সম্মুখীন হই। আসুন আজকে জেনে নেব যে এই ধরনের হঠাৎ করে একজন বয়স্ক মানুষের, আমাদের বাড়িতে গ্র্যান্ড প্যারেন্টস যারা আছে তাদের ক্ষেত্রে যে এইরকম সমস্যা হঠাৎ করে কেন হয়। অনেক সময় দেখা যায় যে তারা একটি কঠিন নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগছেন, যাকে বলা হয় ডিমেনশিয়া। হ্যাঁ, আজকের আলোচনা এই ডিমেনশিয়া নেই। চলুন দেখে নিই এই ডিমেনশিয়া কাদের ক্ষেত্রে বেশি হয়, বা এই ডিমেনশিয়া হলে কি কি সিমটমস হয়, সারা বিশ্ব জুড়ে কত মানুষ এই সমস্যায় ভুগছে, কি এই ডিমেনশিয়ার লক্ষণ, কি ট্রিটমেন্ট, কিভাবে প্রিভেন্ট করা যায়। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস কে জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। ডিমেনশিয়া হলো একটি কঠিন নিউরোলজিক্যাল সমস্যা, যেটা প্রধানত 60 ঊর্ধ্ব বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রেই হয়। এবং এটা শুধু যে ভুলে যাওয়ার সমস্যা তা নয়, ভুলে যাওয়ার সাথে সাথেই তার চিন্তা ভাবনা করার ক্ষমতা চলে যায়, তার ল্যাঙ্গুয়েজ এবিলিটি চলে যায়, তার ভাষার পরিবর্তন হয়ে যায়। গালাগালি করতে পারেন, আগে হয়তো কখনো গালাগালি করতেন না, এখন গালাগালি করছেন, বা তার ভাষা গঠনগুলো অনেক চেঞ্জ হয়ে যায়, চিন্তা ভাবনা করার ক্ষমতা চলে যায়, বা তার ক্যালকুলেশন করা, তার যে অঙ্ক কষার ক্ষমতা একদমই চলে যায়, তার জাজমেন্ট চলে যায়, তার যে বিচার করার ক্ষমতা সেটা চলে যেতে পারে। এরকম বিভিন্ন রকম লক্ষণ নিয়ে একজন মানুষ ডিমেনশিয়া পেশেন্টরা প্রেজেন্ট করতে পারে। সারা বিশ্ব জুড়ে প্রায় 5 কোটি মানুষ এই ডিমেনশিয়ায় ভুগছেন, সুতরাং সংখ্যাটা ভীষণ ভয়ানক। এবং ভারতবর্ষে প্রায় 40 লক্ষ মানুষ ডিমেনশিয়াতে ভুগছেন, এবং সারা বিশ্বে দেখা গেছে প্রতি বছর 1 কোটি করে মানুষ এই ডিমেনশিয়া আক্রান্ত হচ্ছেন। এবার দেখি ডিমেনশিয়া কত ধরনের হয়। ডিমেনশিয়া একটা আমব্রেলা টার্ম। এই কথার আন্ডারে অনেক রকমের ডিমেনশিয়া আমরা ভাগ করে থাকি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অ্যালজাইমার ডিমেনশিয়া। এই অ্যালজাইমার ডিমেনশিয়া প্রায় 50 থেকে 70% ডিমেনশিয়া যারা ভুগছেন তারা অ্যালজাইমার ডিমেনশিয়ায় ভুগছেন। এই অ্যালজাইমার ডিমেনশিয়া খুব ধীরে ধীরে প্রোগ্রেস করে এবং ধীরে ধীরে একজন মানুষের মধ্যে ডেভেলপ করে। স্ক্যান করালে দেখা যায় যে মস্তিষ্কে বেশ কিছু জায়গায় ট্যাঙ্গেলস জমে এই অ্যালজাইমার ডিমেনশিয়াতে। এবার আসি ভাস্কুলার ডিমেনশিয়া। ভাস্কুলার ডিমেনশিয়া খুব কমন। ব্রেন স্ট্রোকের পরে এই ভাস্কুলার ডিমেনশিয়া ডেভেলপ করে, এবং ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করেই মানুষরা ভুলে যাওয়ার সমস্যা দেখা দেয় স্ট্রোকের পরে, এটাকে ভাস্কুলার ডিমেনশিয়া বলে। এবার আসি লুই বডি ডিমেনশিয়া। লুই বডি ডিমেনশিয়াতে হ্যালোসিনেশন খুব কমন, ভিজুয়াল হ্যালোসিনেশন হয়, কিছু দেখতে পান মানুষ কোনো কিছু না থাকলেও, এবং তার সাথে বিভিন্ন মোটো সিমটমস এর মধ্যে দেখা দেয়, হাঁটা চলার সমস্যা হয়, বা পার্কিনসনের মতো ট্রেমার দেখা দিতে পারে লিউ বডি ডিমেনশিয়াতে। এবারে আসি ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। এই ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া দেখা যায় অনেক কম বয়সে হয়, 35, 40, 45 এরকম বয়সে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া হয়। ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়াতে যারা ভুগছেন তাদের দেখা যায় বিভিন্ন রকম বিহেভিয়ারাল সিমটমস, আচরণগত বিভিন্ন রকম পরিবর্তন হয়, বিভিন্ন টাইপের ভুল বকা আসে, তাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, তারা প্রোগ্রেসিভলি সব ভুলে যেতে থাকে, বাড়ির লোককে আস্তে আস্তে চিনতে পারেন না, তাদের বিভিন্ন আচরণগত পরিবর্তন দেখা দেয়, এবং পরে নিউরো ইমেজিং করে দেখা যায় এই ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়াটা ডায়াগনোস করা হয়। এই ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া যাদের হয় এটা ভীষণ দুর্ভাগ্যের, এর খুব ভালো ট্রিটমেন্ট এখন আবিষ্কার হয়নি। এই খুব কম বয়স থেকেই 40-42 বছর বয়স থেকেই দেখা যায় একদম নন ফাংশনাল হয়ে যায়, পুরো ভেজিটেটিভ স্টেটের মতো অবস্থা হয় মানুষটি। তারা পরিবেশ থেকে অ্যালুপ হয়ে যায়, তার বাড়ির লোক কাউকে চিনতে পারে না, এবং কি খাবো কি করব কোথায় আছি কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু এরকম অবস্থাতে থেকে যায়। আমার অনেক পেশেন্ট আছে যারা এই ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার, আমার বলতে গেলে বেশ কিছু পেশেন্টের কথা মনে হয়। তার মধ্যে একজন স্কুল টিচার আছেন, তিনি এই মাত্র 42 বছর বয়সে যখন তার মধ্যে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া ডেভেলপ করলো, তার কেরিয়ার একদম শেষ হয়ে গেল, তিনি আর স্কুল যেতে পারেন না, এবং ওই প্রশ্ন জিজ্ঞেস করলে একটা দুটো উত্তর দেন, কিন্তু সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন না। এবং রিসেন্টলি তিনি ওষুধ খেয়ে স্টেবল আছেন, কিন্তু মুখ দিয়ে একটা দুটো কথা বলেন, এখনো প্রমিসিং চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি। আমার সাথে বিভিন্ন মোটো সিমটমস দেখা যায়, এবং শুরুতে বাড়ির লোক সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসেন, তারা ভাবেন বোধহয় তার মানসিক বিকারগ্রস্ততা দেখা দিয়েছে, তিনি হয়তো ভুল বকছেন, পাগল হয়ে গেছেন, বা ভূতে ধরেছে, এরকম ভাবে অনেক সময় প্রেজেন্ট করেন। কিন্তু পরে যখন প্রোগ্রেসিভলি তার ইনভেস্টিগেশন করা হয় এবং তার এক্সামিনেশন করে দেখা যায় যে তিনি অ্যাকচুয়ালি ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়াতে তিনি ভুগছেন। ডিমেনশিয়ার লাস্ট টাইপটি হলো মিক্সড
টাইপ অফ ডিমেনশিয়া, এখানে অ্যালজাইমার ডিমেনশিয়ার সাথে ভাস্কুলার ডিমেনশিয়া মিক্সড ভাবে হয়। মানে হয়তো তিনি অ্যালজাইমার ডিমেনশিয়ায় ভুগছিলেন, পরে তার স্ট্রোক হলো, স্ট্রোকের পরে একটা ভাস্কুলার ডিমেনশিয়া দেখা দিল। এরকম সমস্যা আমরা খুব কমনলি পেয়ে থাকি। এবার আসি যে ডিমেনশিয়া অ্যাজ এ হোল লক্ষণগুলি কি কি, ডিমেনশিয়ার সিমটমস কি। প্রথমেই ডিমেনশিয়া স্মৃতিভ্রংশ বা ভুলে যাওয়ার সমস্যা দেখা দেয়। শুরুতে যেটা হয় যে তিনি নতুন জিনিস সব ভুলে যাচ্ছেন, কি খেলেন, কোথায় রাখলেন, কাকে কত টাকা ধার দিলেন, কে এসেছিল বাড়িতে, এরকম ছোট ছোট জিনিস। রিসেন্ট মেমোরি তার ইম্পেয়ারমেন্ট হয়, কিন্তু তার পাস্ট মেমোরি ঠিক থাকে বা লং টার্ম মেমোরি, পুরোনো জিনিস তিনি মনে রাখতে পারেন, নতুন জিনিস ভুলে যান। এটা দিয়ে ইনিশিয়ালি শুরু হয় এবং তিনি বারবার একই কথা বলতে থাকেন। বাড়ির লোককে প্রচন্ড বিরক্ত হন যে এক কথা বারবার বলছেন। এই যেহেতু তিনি ভুলে যাচ্ছেন, সেই জন্য ভুলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার মনে হয় যে এটা তো জানলাম না, আবার তিনি বাড়ির লোককে জিজ্ঞেস করেন। বাড়ির লোক বোঝেন যে তিনি বারবার একই প্রশ্ন করছেন এবং একই কথা বারবার বলছেন বলে বাড়ির লোক বিরক্ত হন। দ্বিতীয় সিমটম হলো তার জাজমেন্টের অসুবিধা হয়, তার বিচার করার ক্ষমতা কমে যায়। একটি ঘটনা যেটা ঘটলো তার যে কি রেসপন্স করা উচিত, অ্যাকচুয়ালি কি রেসপন্স করা উচিত, সেটা তিনি করতে পারেন না। এই জাজমেন্ট তার চলে যায়, সঠিক সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়। থার্ড সিমটম ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি বা তার ভাষাগত পরিবর্তন হয়। তিনি ঠিক ভাষা সাজিয়ে কথা বলতে পারেন না, বা যেখানে যে কথাটি প্রয়োগ করার দরকার ছিল সেখানে সেই কথাটি বলতে পারেন না। তার ভাষা সাজানো, সেন্টেন্স সাজানোটাও উল্টোপাল্টা হতে শুরু করে। চতুর্থ সিমটমস হলো ডিসওরিয়েন্টেশন হয়ে যায়, মানে কোথায় তিনি আছেন, স্থান, কাল, পাত্র, এগুলো তিনি বুঝতে পারেন না। কোন দিন, কোন সময়, কোন ডেট, এগুলো তিনি ঠিকঠাক অ্যাসেস করতে পারেন না, তিনি কনফিউজড হয়ে যান। এই ডিসওরিয়েন্টেশন একটা ইম্পর্টেন্ট সিমটমস ডিমেনশিয়ার ক্ষেত্রে। পঞ্চম সিমটমস হলো তার ডেইলি যে টাস্কগুলো করতে হয়, দৈনন্দিন যে কাজগুলো করতে হয়, সেগুলোর সমস্যা হয়। যেমন রান্না করা, টাকা গোনা, জামা কাপড় গোছানো বা জামা কাপড় কাচা, যে ডেইলি কাজগুলো একজন মানুষ ডেইলি করেন, সেগুলোতে তার প্রবলেম শুরু হয়, সেগুলো ঠিকঠাকভাবে তিনি পারফর্ম করতে পারেন না। ষষ্ঠ সিমটমস হলো মেজাজ হারানো বা মুড সুইং হওয়া বা আবেগপ্রবণ হয়ে যাওয়া। বিভিন্ন রকম তার বিহেভিয়ারাল সিমটমস আসে, কখনো হাসি, কখনো কান্না, বেশিরভাগ ক্ষেত্রে ক্রাইং স্পেলস হয়। কেউ একটা বাড়িতে এলো, তার কাছে প্রচন্ড কান্নাকাটি শুরু করলেন, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুল বকা শুরু করেন, তার মধ্যে ডিলিউশন ডেভেলপ করে, সন্দেহ করতে শুরু করেন, বা তার মধ্যে হ্যালোসিনেশন ডেভেলপ করে। ভিজুয়াল হ্যালোসিনেশন বা অডিটরি হ্যালোসিনেশন খুব কমন। কোনো কিছু না থাকা সত্ত্বেও তিনি হয়তো কিছু দেখতে পাচ্ছেন, বা কোনো মানুষ নেই তাও তিনি কথা শুনতে পাচ্ছেন। এ ধরনের সিমটমস তার মধ্যে আসতে পারে। আমরা দেখলাম যে উপরে সিমটমসগুলি ডিমেনশিয়াতে হয়, এবং ডিমেনশিয়া শুধুমাত্র ভুলে যাওয়ার রোগী নয়, তার সাথে বিভিন্ন রকম বিহেভিয়ারাল সিমটমস আসে, এবং বেশিরভাগ ক্ষেত্রে খুব অল্প অল্প করে শুরু হয় এবং প্রোগ্রেসিভলি আস্তে আস্তে ডিমেনশিয়ার সমস্যাটা বাড়তে পারে। এবার আসি যে আমরা ডিমেনশিয়া ডায়াগনোস করব কি করে। ডিমেনশিয়া একটা প্রপার হিস্ট্রি নিতে হয়, প্রপার অ্যাসেসমেন্ট করতে হয়, প্রপার অ্যাসেসমেন্টের পর একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হয়। ক্লিনিক্যাল এক্সামিনেশনের পর কিছু ডায়াগনস্টিক টুল বা স্কেল আছে, যেগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা বুঝি যে মানুষের ডিমেনশিয়ায় ভুগছে কিনা। তার মধ্যে খুব কমন একটি স্কেল হলো MMSE স্কেল, মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন স্কেল। এই স্কেলটি অ্যাসেস করার মাধ্যমে আমরা একজন মানুষ ডিমেনশিয়ায় ভুগছে কিনা কিছুটা বুঝতে পারি। তার সাথে কিছু নিউরো ইমেজিং, যেমন সিটি স্ক্যান, MRI, এবং কিছু রক্ত পরীক্ষা, যেগুলো যে সমস্যাগুলো ডিমেনশিয়াকে বাড়িয়ে দিতে পারে, যেমন ভিটামিন B12 বা থাইরয়েড প্রোফাইল, কোনো ইনফেকশন বা মেটাবলিক কজ আছে কিনা, যেগুলো দেখা রক্ত পরীক্ষার মাধ্যমে ধরতে হয়। দিয়ে একটা ওভারঅল হোলিস্টিক অ্যাপ্রোচে একজন মানুষকে আমরা ডায়াগনোস করি তিনি ডিমেনশিয়ায় ভুগছেন কিনা। এবার আসি ডিমেনশিয়ার ট্রিটমেন্টে। ডিমেনশিয়াকে আমরা যত তাড়াতাড়ি ডায়াগনোস করতে পারবো, যত আর্লি ইন্টারভেনশন করতে পারবো, তত ডিমেনশিয়ার ট্রিটমেন্ট রেজাল্ট তত ভালো হয়। এই ট্রিটমেন্ট দুভাগে করা হয়, একটি সাইকিয়াট্রিস্ট এবং নিউরোলজিস্টরা করেন, যেটা ওষুধ দ্বারা চিকিৎসা, একটি থেরাপি, যেটি সাইকোলজিস্টরা করেন। বেশ কিছু ভালো ভালো ওষুধ আছে, যেগুলো দ্বারা আমরা মেমোরিটা কিছুটা ফিরিয়ে নিয়ে আসতে পারি, এবং মাথার যে বিভিন্ন রকম বিহেভিয়ারাল সিমটমসগুলো হয়, যেগুলির ভারসাম্য আমরা রক্ষা করতে পারি। কিছু অ্যান্টিসাইকোটিক্স বা কিছু অ্যান্টি ডিমেনশিয়া যে মেডিসিন আছে, যেমন পেজেন মেমেন্টিন, এই জাতীয় কিছু ওষুধ ব্যবহার করার মাধ্যমে আমরা রোগীদেরকে সুস্থ করে তুলি। সেই সাথে কিছু খুব গুরুত্বপূর্ণ থেরাপি আছে, যেগুলি দ্বারা ডিমেনশিয়া পেশেন্টদের ট্রিটমেন্ট করা হয়। থেরাপিগুলি যেমন কগনিটিভ স্টিমুলেশন থেরাপি, CST থেরাপি, যেটা মস্তিষ্ককে সক্রিয় রাখতে সাহায্য করে, বা রেমিনিসেন্স থেরাপি, পুরনো স্মৃতি, আলোচনা, ছবি, গান ইত্যাদি ব্যবহার করে এই থেরাপিটি হয়, বা রিয়েলিটি ওরিয়েন্টেশন থেরাপি। এখানে রোগীকে সময়, স্থান, কাল, পরিচিতি, পরিবেশ মনে করিয়ে দেওয়া হয়। ডিমেনশিয়া ট্রিটমেন্টে পরিবারের সাপোর্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা যিনি কেয়ার গিভার তার সাপোর্ট খুব গুরুত্বপূর্ণ। এখানে পরিবারের সচেতনতা, ধৈর্য, সহানুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেয়ার গিভারদের প্রশিক্ষণ দেওয়া দরকার, যেন তারা চাপ সামলাতে পারেন। আমরা আমাদের মেডিকেল কলেজে বা বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে এই কেয়ার গিভারদের নিয়ে তাদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করি। তাদেরকে ট্রেনিং দেওয়া হয় যে এই ধরনের পেশেন্টদেরকে বাড়িতে তারা থাকলে কিভাবে তাদেরকে হ্যান্ডেল করতে হয়, সেগুলি সেই ট্রেনিং প্রোগ্রামে শেখানো হয়, যাতে কেয়ার গিভার স্ট্রেসটাও কিছুটা কমে এবং তারা পেশেন্টকে সঠিক কেয়ারটা দিতে পারে।
এই ডিমেনশিয়াকে আমরা কিভাবে প্রিভেন্ট করব, কিভাবে প্রতিরোধ করব, চলুন দেখে নিই কিভাবে ডিমেনশিয়াকে প্রতিরোধ করা যায়। প্রথমেই বলি, মস্তিষ্ককে সক্রিয় রাখতে হবে। প্রতিদিন বই পড়া, ধাঁধা, পাজল ইত্যাদি সমাধান করতে হবে। নতুন কিছু শিখতে হবে প্রতিদিন, যেমন কিছু বাদ্যযন্ত্র বা নতুন ভাষা, এগুলি আপনারা শিখতে পারেন, বা বিভিন্ন মেমোরি গেম বা চেস খেলা। এগুলি দেখা যায় যে মাথা যত সক্রিয় থাকবে তত ডিমেনশিয়া হওয়ার চান্সেস কমে যায়। রেগুলার একটু ফিজিক্যাল এক্সারসাইজ, প্রতিদিন 30 মিনিট করে হাঁটুন বা যোগ ব্যায়াম পারলে খুব ভালো, যাতে তার ব্লাড সুগার, তার প্রেশার, কোলেস্ট্রল এগুলো যেন কন্ট্রোলে থাকে। সামাজিক সংযোগ আমাদেরকে বাড়াতে হবে। পরিবার, বন্ধুদের সাথে নিয়মিত কথা বলা, সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া বা একাকিত্ব অবসাদ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, যেমন ফল, শাকসবজি, মাছ, অলিভ অয়েল বা অতিরিক্ত লবণ, চিনি এগুলো না খাওয়া বা এগুলো অ্যাভয়েড করা, বা সফট ড্রিঙ্কস যেগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করা, এটি খুব গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। দীর্ঘমেয়াদী ডিপ্রেশন বা বিষণ্ণতা যদি একজন মানুষের থাকে, তাহলে দেখা যায় এই ডিমেনশিয়ার চান্স অনেক বেড়ে যায়। স্ট্রেস ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। মেডিটেশন, যোগ ব্যায়াম রেগুলার আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। মাঝে মধ্যে রক্ত পরীক্ষা করে দেখে নিতে হবে যে আমাদের ভিটামিন B12, ভিটামিন ডি বা থাইরয়েডের সমস্যা আছে কিনা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আপনারা হেলমেট নিয়মিত ব্যবহার করুন যারা বাইক রাইড করেন তারা। তখন যদি আপনার হেড ইনজুরি হয়, মাথায় যদি ইনজুরি হয়, তাহলে ডিমেনশিয়ার চান্স অনেক বেড়ে যায়, বা হেড ইনজুরি পরে অনেকের ক্ষেত্রে ডিমেনশিয়া ডেভেলপ করতে পারে, ভুলে যাওয়া রোগ দেখা দিতে পারে। এই উপরে পয়েন্টগুলি ফলো করে আমরা যারা এখনো ডিমেনশিয়া আমাদের মধ্যে ডেভেলপ করেনি, তারা আমরা চেষ্টা করব যাতে আমাদের ডিমেনশিয়া ডেভেলপ না করে, এবং আমাদের বাড়িতে যে বয়স্ক মানুষটি যিনি ডিমেনশিয়া ভুগছেন তার আমরা প্রপার ট্রিটমেন্ট করাবো আফটার প্রপার অ্যাসেসমেন্ট। সুতরাং কেউ যদি কারো বাড়িতে কোনো সিনিয়র ফ্যামিলি মেম্বারের যদি এরকম ভুলে যাওয়ার সমস্যা বা আচরণগত সমস্যা বা তার ভাষাগত সমস্যা, যদি কোনো সিমটমস তার মধ্যে প্রকাশ পায়, তাহলে আপনারা অবশ্যই নিকটবর্তী নিউরোসাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করুন, প্রপার অ্যাসেসমেন্ট করুন, প্রপার ট্রিটমেন্ট করান এবং ডিজিজ প্রসেসটাকে ওইখানেই থামিয়ে দিন। প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আমরা ডিমেনশিয়াকে জয় করতে পারবো। আপনারা সবাই ভালো থাকুন। আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।